আপনারা সঙ্গীত ভালোবাসেন মানে আপনারা দেশকে ভালোবাসেন, আপনারা সঙ্গীতকে ভালোবাসেন মানে আমাদের মৌলিক বোধকে ভালোবাসেন। নিজেরা ভালোবাসবেন, আপনাদের বাচ্চাদেরকে ভালোবাসার জন্য পরিবেশ তৈরি করে দেবেন। বাড়িতে আপনি গান শুনবেন, আপনার বাচ্চাদের এমনি গান শোনা হয়ে যাবে। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের নিজেদেরকে আসলে কিছুটা হলেও শুধরাতে হবে। আমি কাজী নজরুল ইসলামের একজন ভক্ত, ভালোবাসার মানুষ। সৃষ্টিকর্তার পরে কারো নাম যদি জপি তাহলে মনে হয় নজরুলই এসে যায়। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, নজরুল বিষয়েই পড়াই, নজরুলের নামটিই বারবার আসে। শান্তমারিয়াম ইউনিভার্সিটিতে কাজ করি, সেখানেও নজরুল নামটিই আসে। এছাড়া বিভিন্ন ইনস্টিটিউশন বা মিডিয়াতে যখনই যাই নজরুল নামটি আসে। নজরুলের নামের সঙ্গে আমার নামটি এসছে, সেটাও আমার পরম পাওয়া। শুধু সেই পাওয়া নয়, নজরুলকে নিয়ে যেন পৃথিবীর সব স্থানে পৌঁছে যেতে পারি, সেই দোয়া সাহায্য আপনাদের সবার চাই। আজকে যে উদ্দেশ্যে এখানে আসা, এন্ডোমেন্ট ফান্ডের রাইজিং প্রোগ্রাম, স্পিচ প্রোগ্রাম, এই প্রোগ্রামটি আমি গুলশান আপার কাছ থেকে শুনতে পেরেছি, জানতে পেরেছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং মনে হয়েছে যে এমন একটি স্বপ্ন মনে হয় আমিও দেখছিলাম। তো সেই পথ কেটে কেটে কত দূর এগিয়ে যেতে পারবো জানি না, তবে আপনাদের সকলের সহযোগিতা পেলে অবশ্যই এগোতে পারবো। অ্যাকচুয়ালি ইম্প্রোভাইজেশন আর ওইটাকে নিয়ে একটা অন্য কিছু করা, এর দুটো জিনিস এক না। যুগের সাথে সাথে আমি ধরেন 10 বছর আগে যেরকম শাড়ি পরতাম, এখন হয়তো শাড়ির চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে বা আমার রুচি চেঞ্জ হয়েছে, সেটার সঙ্গে আমি কিন্তু একাত্ম হচ্ছি না তা না। কিন্তু তাই বলে আমি এমন কিছু নিশ্চয়ই করতে চাইবো না বা গ্রহণ করবো না যেটাতে করে আমার যে ঐতিহ্য সেটা নষ্ট হচ্ছে। এই বিষয়টা ভীষণভাবে দেখার জন্য বিট একটু বাড়িয়ে গাইলাম নজরুলের গান, এতে অন্যায় কিছু না। দুটো ইনস্ট্রুমেন্ট আমি আর একটু বেশি ব্যবহার করে গানটাকে আর একটু সুন্দর করলাম। নজরুল ছিলেন আধুনিক কবি, তিনি আধুনিকের ছোঁয়া
উনি একমাত্র পথ প্রদর্শক যে গান আধুনিক হিসেবে প্রচলিত করে যাওয়ার। সেই মানুষ নিশ্চয়ই বিট একটু বাড়িয়ে গেলাম কি কমিয়ে গেলাম সেটা নিয়ে তিনিও কিন্তু কোনো রকম উচ্চবাচ্য করতেন বলে আমার মনে হয় না, বা দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে তারও কিছু কিছু গান আমরা পুরোনো দিনের রেকর্ডগুলো শুনলে দেখি যে দারুণ দারুণ অর্কেস্ট্রেশন ব্যবহার করা, অনেক রিচ মিউজিক দেওয়া, প্রচুর মিউজিশিয়ান ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে যে তার রুচি এবং তার গান অনুযায়ী সেটার ডিমান্ডগুলো উনি ফুলফিল করার চেষ্টা করছেন। কিন্তু তাই বলে গানকে এমন কিছু ব্যবহার করব না বা এমনভাবে থ্রোয়িং করব না যাতে করে একটা জিনিসের ঐতিহ্যটা নষ্ট হয়ে যায়। ঐতিহ্য তো পৃথিবীর প্রত্যেকটা দেশের নিজস্ব ঐতিহ্য আছে, আর সঙ্গে পপ আসবে বা অন্যান্য মিউজিকের আধিক্য বেশি হবে, তাতে কিন্তু কিছু যায় আসে না। কিন্তু মৌলিক জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করাটাই কিন্তু আর্ট অ্যান্ড কালচারের একমাত্র লক্ষ্য, এবং আমরা চাই যে আমার কালচারকে বাঁচিয়ে রেখে যতটুকু সৌন্দর্য দেওয়া দরকার সেটা দিতেই পারে। ওতে কোনো গানেরই ক্ষতি হবে বলে আমার মনে হয়। অ্যাকচুয়ালি সঙ্গীত বা কবিতা বা যে কোনো আর্ট অ্যান্ড কালচারেরই কতটুকু দিক থাকে যে ছোটোবেলা থেকে বেড়ে ওঠা ওই পরিবেশে, আবার কিছু কিছু থাকে যে হ্যাঁ মোটামুটি একটু সম্পৃক্ততা রইল, চিনলো, জানলো। ডিপেন্ড করে বাচ্চাটা কি সঙ্গীতে সে গাইতে চাইছে, ফুল প্রেজেন্ট গাইতে চাইছে, তখন তার চর্চার বিষয়টাই তো তখন ওর চর্চা ওকে ওই জায়গায় নিয়ে যায়। হঠাৎ করে তার একটা বাচ্চাকে তুমি নজরুলের গান করো বললে সে নজরুলের গান গিয়ে উঠবে না। সেজন্য তার চর্চার যে পরিবেশটা সেটা আপনারা কতটুকু দিতে পারছেন বা সেটা আপনারা দিতে চাইছেন, কতটুকু বোঝাতে চাইছেন, সেটার উপরে ডিপেন্ড করে যে ওরা কোনভাবে চিন্তা করবে। আজকে আমি দেখলাম একটা ছেলে, টিনেজের একটা ছেলে গান গাইল, তো ওর 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 এই গানের প্রতি যে ওর ভালোবাসা আছে এটা ওর গায়ে পাঞ্জাবি দেখলে বোঝা যাচ্ছে, ওর বসা দেখলে বোঝা যাচ্ছে, ওর যে ডিভোশন দেখলে বোঝা যাচ্ছে। এই যে বোঝাটা লেগে থাকলে আসলে কোনো একটা জিনিসের শুরু থেকে একটু শেখার চর্চা বা চিন্তা করার চর্চা, বাড়িতে পরিবেশ তৈরি করা, যারা বাবা মারা আছেন তারা যদি বাড়িতে সুন্দর নজরুলের গান শুনছেন, রবীন্দ্র গান শুনছেন, অটোমেটিকলি ছেলে মেয়েদের কানের মধ্যে পৌঁছে যাচ্ছে। ওরা না গাইলেও ওদের ভিতরে একটা জিনিস লালিত হচ্ছে, ওই লালনটাও তো ভীষণভাবে প্রয়োজন। তো ওদেরকে আসলে ব্লেম দিয়ে দরকার নেই, এখানে পরিবেশটা তৈরি করে আপনারা তাদেরকে ছেড়ে দেন, যারা অ্যাবজর্ব করবে তারা অ্যাবজর্ব করে নেবে। আর নজরুলের গান বা রবীন্দ্রনাথের গান বা আমাদের কালচারের যেসব গানগুলো, মৌলিক গানগুলো, তার মধ্যে থেকে যারা প্রবাসে থাকে তারা যেহেতু তাদের ভাষাগত দিক থেকেও একটু সমস্যা থাকে, সেই জন্যে বাড়িতে গান শোনার অভ্যেস করা বা বাড়িতে বাবা মারা বাংলায় কথা বলা বা চেষ্টা করা। তারপরে আমি জানি আমার সব ভাই বোনরা এদিকে থাকে, আমি জানি যে অ্যাকসেন্ট একটা ভীষণ প্রবলেম হয়ে দাঁড়ায়। তারপরেও অনেকটাই উপকৃত হওয়া যায় যদি নিজেদের পরিবেশটাকে আমরা রাখি, যে হ্যাঁ বাড়িতে রেগুলার একটা শোনার অভ্যাস করা, সবাই মিলে শুনছি, সবাই মিলে আধা ঘন্টাও যদি আমরা ওইটাকে নিয়ে একটু শ্রবণ চর্চাও করি যে এই গানটা দেখো কত সুন্দর গাইছে, দেখো উচ্চারণটা কত ভালো হচ্ছে, একটু এমফেসাইজ করে দেওয়া। আর কিছু কিছু গান যেমন কমন কিছু গান থাকে সেসব গানগুলির সাথে পরিচিত করানো, ড্রামের সাথেই গান না, তাতে তো অসুবিধা নাই। আমি যখন মাইক্রোফোনে ওকে গাইতে দিচ্ছি তখন আমার ব্যালেন্সটা যেন সুন্দর থাকে, ড্রামের জায়গায় যেন ড্রামই থাকে, ড্রাম যেন গানকে উপচে না যায়, কিবোর্ডের জায়গায় কিবোর্ড থাকুক, কিবোর্ড যেন আমার গান উপচে না যায়। দ্যাটস দ্য থিং। ওরা হচ্ছে হেল্পিং হ্যান্ড, ওরা তো আর আমার গানকে উপচে যাওয়াটা উচিত না। তাতে করে বাণীও নষ্ট হচ্ছে, সুরও নষ্ট হচ্ছে, এবং আমাদের যে ঐতিহ্যটা সেটাও নষ্ট হচ্ছে। তাহলে কি আপনি মনে করেন যে ধরেন যেসব ভালো ভালো গান আছে সেগুলো যেহেতু এখানকার বাচ্চারা জানে না, তাদেরকে ইংলিশে ট্রান্সলেট করে বুঝিয়ে দেওয়া, মানে ওর মর্মার্থটা বুঝিয়ে দেওয়া, হোয়াট হি ইজ সেইং, সো এটাতে কি হেল্প হতে পারে? সুতরাং আপনাদেরকে ইংরেজি ট্রান্সলেশন অবশ্যই বোঝানো উচিত, এবং যে বোঝটা আপনারা দিতে চাইছেন হয়তো ওই বুঝে সে যাবে না। আমরা যেমন ছোটোবেলায় কবিতা শিখেছি, সেই কবিতার মর্মার্থটা বুঝেছি দেখা গেল 20 বছর পরে, যে আল্লাহ এই কবিতাটার মিনিংটা এই ছিল, আল্লাহ কত সুন্দর কবিতাটা। আমার মনে আছে গোলাম মুস্তফার মোনাজাত কবিতাটা আমার এখনও মনে পড়ে। কিন্তু তখন আমি কিন্তু শেখার জন্যই শিখেছিলাম, পরীক্ষা পাশ করার জন্য শিখেছিলাম, মর্মার্থ বুঝে শিখিনি। কিন্তু এই জন্য কতগুলো পার্ট থাকে বাচ্চাদের যে শেখাতে হবে, শিখে যাও। তুমি মর্মার্থ বোঝাতে চাইলেও হয়তো সে নিবে না, বুঝে দিলেন, কিন্তু একটা সময় ম্যান্ডেটরি করে দেওয়া যে তোমাকে
অটোমেটিকলি তার নিজের মনের দরজাগুলোও খুলে যায়, ভালোবাসার দরজাগুলোও খুলে যায়, ও নিজের থেকেই তার কিউরিয়াসিটি দিয়ে জানতে পারে, চায় বা চাইবে। তো আপনি এইখানে লস অ্যাঞ্জেলেস এসে কেমন লাগছে আপনার, মানে কি? ভালো লাগছে, সবার আন্তরিকতা, সবার ভালোবাসা, প্রত্যেকের এই অনুষ্ঠানটার প্রতি সহযোগিতা দেখে আমার অনেক ভালো লাগছে এবং আমি খুব আশাবাদী যে বাংলাদেশের অনেক ভালো ভালো মানুষরা সারা বিশ্বে ছড়িয়ে আছে, তারা প্রত্যেকে আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য, আমাদের বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরার জন্যে সবাই এগিয়ে আসুন, সবাই সুন্দরভাবে কাজ করুক, এই শুভকামনা আমার সবার। বাহিরে